আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্মার্ট স্টাডি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সাথে আমি আছি ফাহাদ। তোমাদের প্রথম অধ্যায়টি অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এই অধ্যায়টি খুবই বড় একটি অধ্যায় এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টির অনুশীলনী 1.1 থেকে অনুশীলনী 1.6 পর্যন্ত রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি অনুশীলনীর সমাধান করব এবং প্রত্যেকটি অনুশীলনীর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অনুশীলনী 1.1 এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের অনুশীলনী 1.1 এর বেসিক বিষয় নিয়ে আলোচনা করার শুরুতে আমরা আলোচনা করব সংখ্যা প্রতীক নিয়ে। সংখ্যা প্রতীক কি? দেখো, আমরা কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট অঙ্ক ব্যবহার করি। আমরা যদি লিখি 78, এখানে আমরা দুইটি অঙ্ক ব্যবহার করেছি, 7 একটি অঙ্ক এবং 8 একটি অঙ্ক। আমরা যদি লিখি 4336, এখানে আমরা 4টি অঙ্ক ব্যবহার করেছি। এই 4টি অঙ্ক ব্যবহার করেছি। এছাড়াও আমরা ছোট একটি সংখ্যা লেখার ক্ষেত্রে 2টি অঙ্ক ব্যবহার করেছি। যদি এর থেকে বড় সংখ্যা লিখি তাতেও আমরা নির্দিষ্ট কয়েকটি অঙ্ক ব্যবহার করি। এই নির্দিষ্ট কয়েকটি অঙ্ক কি কি? দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টি অঙ্ক ব্যতীত আমরা অন্য কোনো অঙ্ক ব্যবহার করি না। এই 10টি অঙ্ক ব্যতীত আমরা অন্য কোনো অঙ্ক ব্যবহার করি না, যত বড় সংখ্যাই হোক না কেন আমরা এই 10টি অঙ্কই ব্যবহার করি। এই 10টি অঙ্ককে বলা হয় সংখ্যা প্রতীক। এই 10টি অঙ্ককে বলা হয় সংখ্যা প্রতীক। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? সংখ্যা প্রতীক 10টি এবং কি কি তা হলো এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক। আমরা যদি কোনো একটি সংখ্যা লিখলাম, যেমন 78 লিখেছি, আবার এখানে 4336 লিখেছি, বা আমরা যদি লিখি 5894, এখানে আমরা আরো বড় লিখলাম, ধরো 58946 একটি সংখ্যা লিখলাম। এখানে আমরা 5টি অঙ্ক ব্যবহার করেছি, এখানে আমরা 4টি অঙ্ক ব্যবহার করেছি, এখানে আমরা 2টি অঙ্ক ব্যবহার করেছি। আমরা যত বড় সংখ্যা লিখি এবং যত ছোট সংখ্যা লিখি না কেন, এই অঙ্কগুলো যে ব্যবহার করেছি, এখানে যেমন 78 লেখার ক্ষেত্রে আমরা এই 7 এবং এই 8, এই 2টি অঙ্ক ব্যবহার করে আমরা 78 সংখ্যাটি লিখেছি। এই 2টি অঙ্ক ব্যবহার করে 78 সংখ্যাটি লিখেছি। এই সংখ্যা তৈরি করলাম, এই যে 2টি অঙ্ক ব্যবহার করে আমরা একটি নতুন সংখ্যা তৈরি করলাম, আবার 4টি অঙ্ক ব্যবহার করে আমরা যে নতুন আরেকটি সংখ্যা তৈরি করলাম। এই নতুন সংখ্যা তৈরি করলাম, অর্থাৎ এই অঙ্ক ব্যবহার করে নতুন সংখ্যা তৈরি করাকে বলা হয় অঙ্ক পাতন। অর্থাৎ আমরা এই 2টি অঙ্ক ব্যবহার করে যে একটি সংখ্যা তৈরি করলাম, একে বলা হয় অঙ্ক পাতন করলাম। অর্থাৎ আমরা এই 7 এবং 8 দুইটি অঙ্ক ব্যবহার করে একটি সংখ্যা অর্থাৎ 78 তৈরি করলাম, একে বলা হয় অঙ্ক পাতন করলাম। আশা করি তোমরা অঙ্ক পাতন বুঝতে পেরেছো। এটি ছিল আমাদের সংখ্যা প্রতীক এবং অঙ্ক পাতন। আচ্ছা, আমরা যে অঙ্ক পাতন করলাম, 7 এবং 8 দুইটি অঙ্ক ব্যবহার করে অঙ্ক পাতন করলাম। আবার এখানে 5, 8, 9, 4, 6 5টি অঙ্ক ব্যবহার করে অঙ্ক পাতন করে আমরা এই 58946 সংখ্যাটি তৈরি করলাম। তো এই যে অঙ্ক পাতন করার ক্ষেত্রে আমরা কিন্তু সেই সংখ্যা প্রতীক যে 10টি রয়েছে, এই 10টি অঙ্ক ব্যতীত অন্য কোনো অঙ্ক ব্যবহার করছি না। তাই আমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? অঙ্ক পাতনে আমাদের 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং কি কি? তা হলো এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক। অর্থাৎ এটিও তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, যে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? অঙ্ক পাতনে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। কি কি? 0, 1, 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত। তো এই ছিল আমাদের অঙ্ক পাতন এবং সংখ্যা প্রতীক। আশা করি সংখ্যা প্রতীক এবং অঙ্ক পাতন বুঝতে পেরেছো। এখন আমরা শিখব স্বাভাবিক সংখ্যা কি। দেখো, আমরা স্বাভাবিক সংখ্যা একদম সহজভাবে বুঝো। এই শূন্য ব্যতীত 1 থেকে শুরু করে পরবর্তীতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এর পরে 10, 11 এভাবে চলতেই থাকবে, এভাবে ইনফিনিটি, অর্থাৎ এর পরে আর কোনো শেষ নেই।
এরপরে যত অঙ্ক রয়েছে এই 1 থেকে শুরু করে পরবর্তী সকল অঙ্ককে বলা মানে সকল সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমাদের এই প্রথম এই 9টি অঙ্ক বা এই 9টি সংখ্যা এবং এর পরবর্তীতে 10, 11, 12, 13, 14, 15 এভাবে পরবর্তী প্রত্যেকটি সংখ্যা সবগুলো সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে আরেকটি নামে ডাকা হয়, সেটি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটি নামে ডাকা হয় বা আরেকটি নামে বলা হয়, সেটি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমাদের স্বাভাবিক সংখ্যার আরেক নাম কি? স্বাভাবিক সংখ্যার আরেক নাম ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো আমরা পূর্ণ সংখ্যা শিখেছি, পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা হবে তৃতীয় অধ্যায়। তো আমরা যখন তৃতীয় অধ্যায় ক্লাস নিব তখন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত শুধু এতটুকুই বোঝো যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ের ক্লাসে আলোচনা করব। তো এই ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো, এখন আমরা দেখব সার্থক অঙ্ক কি। সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক কি? সার্থক অঙ্ক অর্থাৎ যে অঙ্কটি ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করতে পারি। তাহলে দেখো এখানে আমরা অঙ্ক কি কি শিখেছি? অঙ্ক কয়টি? 10টি। এই অঙ্ক 10টি কি কি? এই যে এই 9টি এবং এর সাথে একটি কি ছিল? একটি শূন্য ছিল। এই 10টি অঙ্ক ছিল। এই 10টি অঙ্ককে আবার বলা হয় 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি সার্থক অঙ্ক এবং একটি পরার্থক অঙ্ক। সার্থক অঙ্ক এবং আরেকটি পরার্থক অঙ্ক। দেখো সার্থক অঙ্ক কোনগুলো এবং পরার্থক অঙ্ক কোনগুলো? যেসব অঙ্ক ব্যবহার করে আমরা যেসব অঙ্ক একদম মানে ব্যক্তিগতভাবে অর্থাৎ পার্সোনালি অঙ্কটি একটি সংখ্যা। যেমন আমরা যদি এখানে এই 4 অঙ্কটি লিখি, 4 এটি একটি সংখ্যা। এই 4-এর সাথে যদি আমরা 6 দিই, এটিও একটি সংখ্যা। অর্থাৎ এই যে অঙ্কগুলো ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করলাম, এবং কি যদি আমরা অন্য অঙ্ক ব্যবহার না করি, অর্থাৎ শুধু 4ই যদি আমরা লিখে রাখি, তাহলে তাও একটি নিজস্ব একটি সংখ্যা। এখন আমরা যদি শুধু এই শূন্যটি লিখি, শূন্য লিখি, এটার কোনো মান আছে? শূন্য যদি লিখলাম, এটা কোনো সংখ্যা হলো? এখন শূন্যর আগে যদি আমরা একটি 4 দিই বা 5 দিই, তখন এটি একটি সংখ্যা হয়, তখন একটি পূর্ণ সংখ্যা হয়। কিন্তু শুধু শূন্যের কোনো মান নেই। আমরা যদি বলি আমার 5টি আম আছে, এটির একটি মান আছে, কিন্তু আমি কি বলবো যে আমার 0টি আম আছে? আমার যদি কোনো আম নাই থাকে, তখনই শুধু আমরা বলি আমাদের 0টি আম আছে, এটি বলিই না আমরা। 0টি আম আছে এটি আমরা বলিই না। যেহেতু শূন্যের কোনো মান নেই, তাই শূন্য হলো পরার্থক অঙ্ক। তাই শূন্য হলো পরার্থক অঙ্ক। তাহলে আমাদের সার্থক অঙ্ক কোনগুলো? শূন্য বাদ, শূন্য বাদে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটি হলো সার্থক অঙ্ক। তাহলে এই শূন্য কি? শূন্য হলো পরার্থক অঙ্ক। শূন্য হলো পরার্থক অঙ্ক। দেখো শূন্য পরার্থক অঙ্ক, এর পাশাপাশি শূন্যের আরো কিছু নাম রয়েছে। শূন্যের আরো কি কি নাম রয়েছে? শূন্যকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। শূন্যকে অভাব জ্ঞাপক অঙ্ক কেন বলা হয়? শূন্যের নিজস্ব কোনো মান নেই। শূন্য, আমরা একটু আগে এটাই শিখলাম যে শূন্য যদি আমরা শুধু শূন্য লিখি, এটি দিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয় না। তাই শূন্যের কোনো মানই নেই, শূন্যের মানের অভাব রয়েছে। শূন্যের মানের অভাব থাকায় শূন্যকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। শূন্যকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। দেখো আমরা যদি কোনো একটি সংখ্যা লিখি, যেমন লিখলাম 4, একটি অঙ্ক লিখলাম 4। এখন এই 4-এর পরে আমরা যদি কি শূন্য বসিয়ে দিই, তাহলে এটি কি হয়ে গেল? এটি 4 থেকে পুরো সরাসরি 40 হয়ে গেল। এখানে 4 কোথায় আর 40 কোথায়? 4 থেকে 40 হলো, অর্থাৎ 4 থেকে মান বৃদ্ধি হলো। এই যে শূন্য 4-এর পাশে বসে 4-এর মান বৃদ্ধি করলো, অর্থাৎ 4 থেকে 40 করলো। এখন যদি 4 না হয়, যদি হয় 5, 5-এর পাশে শূন্য বসে এটা হয়ে গেল 50। অর্থাৎ এই যে শূন্য একটি অঙ্ককে মানে একটি সংখ্যাকে তার মান বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, তাকে সাহায্য করছে। অর্থাৎ 4কে
সাহায্য করলো শূন্য তার মান বৃদ্ধি করার জন্য, 5কে শূন্য সাহায্য করলো 5-এর মান বৃদ্ধি করার জন্য। যেহেতু শূন্য এই অন্যান্য সংখ্যাগুলোকে সাহায্য করে, তাই শূন্যকে বলা হয় সহকারী অঙ্ক। শূন্যকে কি কি নামে ডাকা হয়? শূন্যকে পরার্থক অঙ্ক বলা হয়, শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয়, আবার শূন্যকে সহকারী অঙ্ক বলা হয়। তো আমরা শূন্যের 3টি নাম শিখলাম। সার্থক অঙ্ক 1 থেকে 9, এগুলো সার্থক অঙ্ক, এবং শূন্য পরার্থক অঙ্ক এবং শূন্য অভাবজ্ঞাপক সহকারী অঙ্ক। আশা করি এই বিষয়টি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। দেখো, এখন আমরা শিখব যে এই যে অনুশীলনী 1.1, এই অনুশীলনী 1.1 এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এই গুরুত্বপূর্ণ বিষয়টি কি? এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সংখ্যা পঠন রীতি। সংখ্যা পঠন রীতি। সংখ্যা পঠন রীতি। দেখো, সংখ্যা পঠন রীতি 2 রকম। সংখ্যা পঠন রীতি হলো 2 প্রকার। সংখ্যা পঠন রীতি 2 প্রকার। এই 2 প্রকার কি কি? একটি হলো দেশীয় পদ্ধতি, এবং অন্যটি হলো আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি। দেখো, আমরা প্রাইমারিতে যখন শিখেছি তখন যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এগুলো যে শিখেছি, এগুলো হলো দেশীয় পদ্ধতি, এবং আমরা দেশীয় পদ্ধতি পুরোপুরিটি শিখেছি। তো এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতি, একটি নতুন জিনিস শিখবো। তো এখন আমরা দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি 2টি বিষয় নিয়েই তোমাদের ধারণা দেব। তো আমরা প্রথমে দেশীয় পদ্ধতি নিয়ে আলোচনা করি। দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে আমরা প্রাইমারিতে যেরকম শিখেছি ওইগুলি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। দেখো, আমরা যদি একটি সংখ্যা লিখি তখন এই যে ডান দিক থেকে আমরা এগুলা কাউন্ট করা শুরু করি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। তো আমরা প্রাইমারিতে যেভাবে শিখেছিলাম, এখন আমরা একটু নতুন কিছু শিখব। এই যে কোটি, এই কোটি ব্যতীত এই বাকি যে এই কয়টি ঘর রয়েছে, বাকি যে এই কয়টি ঘর রয়েছে, 7টি ঘর রয়েছে, এই 7টি ঘরে আমরা একাধিক অঙ্ক ব্যবহার করতে পারবো না। এই 7টি ঘরে আমরা একটি করে অঙ্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ এককের ঘরে একটি অঙ্ক, দশকের ঘরে একটি, শতকের ঘরে একটি, এরকম এই নিযুত পর্যন্ত আমাদের প্রত্যেক ঘরে একটি করে অঙ্ক ব্যবহার করতে পারবো। একটির বেশি অর্থাৎ একাধিক অঙ্ক ব্যবহার করতে পারবো না। আমরা
শুধুমাত্র কোটির ঘরে আমরা একাধিক অঙ্ক ব্যবহার করতে পারবো। তো আমরা একটি সংখ্যা লিখি এবং সেই সংখ্যাটি আমরা ব্যবহার এখানে বসাই। মনে করো আমাদের একটি সংখ্যা ধরো লিখলাম দেখো এই যে সংখ্যাটি লিখলাম, এই সংখ্যাটির ক্ষেত্রে এই যে 2 ডান দিক থেকে শুরু করব, এককের ঘরে 2, দশকের ঘরে 3, শতকের ঘরে 4, এরপরে রয়েছে 6, হাজারের ঘরে 6, এরপরে অযুতের ঘরে 7, এরপরে অযুতের পরে আমাদের লক্ষের ঘরে 1 এবং এরপরে নিযুতের ঘরে 2। এরপরে দেখো প্রত্যেকটি ঘরে আমরা একটি একটি করে অঙ্ক ব্যবহার করলাম। একটি একটি করে অঙ্ক ব্যবহার করার পরবর্তীতে আমাদের নিযুতের পরে আমাদের এখানে কি রয়েছে 3, 4 এবং 5। এই যে সংখ্যাটি রয়েছে না, এটি আমাদের হুবহু কোটির ঘরে লিখে দিব, কারণ আমাদের কোটির পরবর্তীতে আমাদের আর কোনো ঘর নেই। তাহলে এখানে আমাদের প্রত্যেক ঘরে ঘরে আমাদের একটি করে অঙ্ক ব্যবহার করতে হবে, শুধুমাত্র কোটির ঘর ব্যতীত। তো আমরা এখন যে বসালাম নিয়ম অনুযায়ী, কিন্তু এখন এটা পড়বো কিভাবে, অর্থাৎ আমাদের পঠন রীতিটা কি? পঠন রীতির ক্ষেত্রে আমাদের এই যে অযুত এবং হাজার, এই অযুত এবং হাজার এই দুইটি ঘর মিলে আমাদের হাজার উচ্চারণ করতে হবে, এবং লক্ষ ও নিযুত এই দুইটি ঘর মিলে আমাদের লক্ষ পড়তে হবে। অর্থাৎ এই দুইটি ঘরে আমাদের যে সংখ্যাটি হবে ওই সংখ্যাটি আমাদের লক্ষ বলতে হবে, এবং এই সংখ্যা দুইটি মিলিয়ে আমাদের যা হবে তাকে আমাদের হাজার বলতে হবে, এবং কোটির ঘরে যা থাকবে তা পুরোটা কোটি হবে। এরপরে তো আমাদের শতক, দশক, একক এগুলো তো আমাদের আগের নিয়ম অনুযায়ী, ছোটবেলার নিয়ম অনুযায়ী আমরা পারি এগুলো। তো দেখো তাহলে আমাদের এখানে কি হয়, এখানে যেহেতু কোটির ঘরে আমাদের যা আছে তাই বলতে হয়, তাহলে এটা হবে আমাদের হবে 543 কোটি, 543 কোটি। এরপরে এই যে 21, 2 আর 1, এই যে নিযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে 1, এটি হয় আমাদের 21, আর এই দুইটি মিলে আমাদের যদি লক্ষ পড়তে হবে তাহলে আমাদের বলতে হবে যে 21 লক্ষ, 21 লক্ষ। এরপরে আমাদের অযুত এবং হাজার এই দুইটি মিলে আমাদের হাজার বলতে হয়। অযুত এবং হাজার মিলে আমাদের এখানে আছে হলো গিয়া 76। তা আমাদের এখানে এই 76 লিখবো এবং এটি মুখে বলতে হবে 76,000। 76,000-এর পরে আমাদের আছে 432। আশা করি এটা বুঝতে পেরেছো যে আমাদের কিভাবে পড়তে হবে। আমাদের এটি পড়তে হবে 543 কোটি 21 লক্ষ 76,432। এখন দেখো আমাদের দেশীয় পদ্ধতিতে যেরকম পঠন রীতি রয়েছে সেরকম ভাবে আমাদের কমা বসানোরও একটি নিয়ম রয়েছে। দেশীয় পদ্ধতিতে যদি আমরা সংখ্যায় কমা বসাই তাহলে আমাদের প্রথম 3 ঘর পর একটি কমা বসাতে হয়, এবং এর পরবর্তীতে 2 ঘর 2 ঘর করে পরে কমা বসাতে হয়, এরপর 2 ঘর পর একটি কমা, 2 ঘর পর একটি কমা। দেখো এখন যদি আমরা 2 ঘর পর একটি কমা বসাই তাহলে আমাদের হবে না। এর কারণ হলো আমরা এখানে কি পড়েছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত পর্যন্ত আমরা পড়লাম। এরপরে আমরা পড়েছি কোটি। কিন্তু দেখো এখানে যদি আমরা এইটিকে যদি কোটি বলি তাহলে এই দুটোকে আমরা কি বলবো? যেহেতু এই দুটোকে আমাদের বলা যাচ্ছে না, তাই আমাদের এখান থেকে আমাদের যে এখানে লক্ষ, লক্ষ, নিযুত, নিযুত শেষ, এরপরে আমাদের এই পরেরটিকে বলতে হবে একক কোটি, একক কোটির পরে বলতে হবে দশক কোটি, দশক কোটি, অর্থাৎ আমাদের আবার সেই একক, দশক, শতক শুরু হয়ে গেল, অর্থাৎ একক কোটি, দশক কোটি, শতক কোটি, একক কোটি, দশক কোটি, শতক কোটি। তার মানে আমাদের এখান থেকে আবার নতুন করে একক, দশক শুরু হয়ে গেল। দেখো এখানে যখন আমরা লিখেছিলাম একক, দশক, শতক, একক, দশক, শতক, 3 ঘর পর আমরা কমা দিয়েছি, অর্থাৎ একক, দশক, শতকের পরে আমরা কমা দিয়েছি। এখন এখানে যেহেতু আমাদের আবার নতুন করে শুরু হয়ে গেল একক, দশক, শতক, তার সাথে কোটি রয়েছে, একক কোটি, দশক কোটি, শতক কোটি, কিন্তু আমাদের আবার নতুন করে যেহেতু একক, দশক, শতক শুরু হয়ে গেল, তাই আমাদের এইখান থেকে আবার সেই আগের নিয়ম, অর্থাৎ 3 ঘর পর একটি কমা দিতে হবে। তাই এখানে যদি আমরা 3 ঘর পর একটি কমা দিই, 3 ঘর পর আসলে এখানে একটা কমা দিব না, কারণ এর পূর্বে আমাদের আর কোনো সংখ্যা নেই। যদি মনে করো এখানে আমাদের আরেকটি সংখ্যা থাকতো, ধরো 7 আছে, 7 যদি থাকতো তাহলে আমাদের এখান থেকে আমাদের আবার 3 ঘর পর একটি কমা এখানে দিতে হতো। যেহেতু এখানে আমাদের 7 নেই তাই আমাদের এখানে আর কোনো সংখ্যা
আর কমা দিব না। এবং এখানে আমাদের 3 ঘর পর কমা দেওয়ার পরে আবার আমাদের সেই আগের নিয়ম অনুযায়ী 2 ঘর পর কমা দিব। তো এই যে কমা বসালাম, এই কমা বসানোর কারণে আমাদের এইটি পাঠ করতে কিছুটা সহজ হয়ে গেল। কিভাবে সহজ হলো দেখো, এই যে প্রথম কমা, এই প্রথম কমাটিকে আমরা বলবো হাজারের কমা, এটিকে বলবো আমরা হাজারের কমা। এর পরবর্তী কমাটিকে বলবো আমরা লক্ষের কমা, এর পরবর্তী কমাটিকে বলবো আমরা কোটির কমা। দেখো, যদি এটি হাজারের কমা হয় তাহলে এই একটি কমা মাঝের যে সংখ্যাটি রয়েছে এই 76, এই পুরোটি হবে হাজার। এর পরবর্তী কমা অর্থাৎ এই 21টি হবে, যেহেতু পরবর্তী কমাটি লক্ষের, তো এই 21টি হবে লক্ষ, 21 লক্ষ। এর পরবর্তীতে যেহেতু কোটি রয়েছে, অর্থাৎ এর আগে যা যা থাকবে তা সব মিলে হবে কোটি। তো দেখো 543 কোটি, যেহেতু এটা কোটির কমা, আমরা আবার নতুন করে লিখে, নষ্ট হয়ে গেছে। দেখো, যেহেতু এটি হাজারের কমা, লক্ষের কমা, কোটির কমা, 543 কোটি এটি লক্ষের কমা, 21 লক্ষ, এটি হাজারের কমা 76,000 এবং এরপরে 432। তাহলে কি হলো আমাদের 543 কোটি 21 লক্ষ 76,432। অর্থাৎ আমাদের কমা বসানোর কারণে আমাদের এটি পাঠ করতে সহজ হয়ে গেল। দেখো, যে যদি তোমরা দেশীয় পদ্ধতি বুঝে থাকো তাহলে আন্তর্জাতিক পদ্ধতিও তোমরা বুঝে যাবে। তো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিভাবে লিখবো? আচ্ছা, আমরা এই সংখ্যাটি লিখি না, অন্য কিছু লিখি না, যে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির যদি আমরা লিখি, আমরা দেশীয় পদ্ধতিতে কি লিখেছি? একক, দশক, শতক, হাজার। দেখো, দেশীয় পদ্ধতিতে আমরা একক, দশক, শতক, হাজার লিখেছি। আন্তর্জাতিক পদ্ধতিতেও একদম সেম ভাবে একক, দশক, শতক, হাজার থাকবে আমাদের। এটি আমাদের আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির একটি কমন ব্যাপার, কমন জিনিস, অর্থাৎ এই হাজার পর্যন্ত আমাদের মিল থাকবে। কিন্তু এই হাজারের পরবর্তীতে আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের নতুন দুইটি জিনিস অ্যাড হবে, এবং এই দুইটি জিনিস কি? একটি হলো মিলিয়ন এবং অন্যটি হলো বিলিয়ন। এটি মিলিয়ন এবং অন্যটি বিলিয়ন। এখন দেখো, আন্তর্জাতিক পদ্ধতির কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি কি? আমরা দেশীয় পদ্ধতিতে শিখেছি যে কোটি ব্যতীত বাকি প্রত্যেকটি ঘরে একটি করে অঙ্ক বসতে পারবে, কিন্তু এই আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের মাত্র এই তিনটি, এই একক, দশক, শতক, এই তিনটি ঘরে আমাদের একটি অঙ্ক বসবে, এই তিনটি ঘরে আমাদের একটি অঙ্ক বসবে। আর মিলিয়ন এবং হাজার, এই দুইটি ঘরে আমাদের তিনটি অঙ্ক বসবে, এই দুইটি ঘরে আমাদের তিনটি অঙ্ক করে বসবে। এখানে কি শর্ত যে তিনটি অঙ্ক বসতে হবে। এখন তুমি যদি তিনটি অঙ্কের কম বসাও তাও হবে না, তিনটি অঙ্কের বেশি বসাও তাও হবে না, তোমার এখানে তিনটি অঙ্কই বসাতে হবে। এরপরে তোমার এখানে রয়েছে বিলিয়ন। এই বিলিয়নের ঘরে তোমরা দেশীয় পদ্ধতির কোটির মতো বিলিয়নের ঘরে তোমরা একাধিক অঙ্ক বসাতে পারবে। অর্থাৎ এখানে যদি আমরা লিখি 4,387, অর্থাৎ যদি আমরা এটি লিখি 4,387, এটি আমাদের কাউন্ট হবে, অর্থাৎ আমরা এখানে একাধিক সংখ্যা লিখতে পারবো। কিন্তু মিলিয়ন এবং হাজারের ঘরে আমাদের তিনটি অঙ্ক লিখতে হবে, তিনটির বেশি আমরা লিখতে পারবো না, তিনটির কমও লিখতে পারবো না। দেখো, এখানে যদি আমরা লিখি 37 মিলিয়ন, 37 মিলিয়ন আমাদের কয়টি ঘর হলো? দুইটি ঘর। আমাদের লাগবে তিনটি ঘর, তিনটি অঙ্ক, দুইটি অঙ্ক হলো, আমাদের লাগবে তিনটি অঙ্ক। তাই আমাদের এই দুইটি অঙ্ককে তিনটি অঙ্ক বানানোর জন্য পূর্বে আমাদের একটি শূন্য দিতে হবে। যদি আমরা পূর্বে একটি শূন্য দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি, আবার আমাদের শর্ত পূরণ হয়েছে। হাজারের ঘরে যদি এখানে যদি থাকে 46,000, তো এর আগে আমাদের একটি শূন্য বসাইতে হবে, না হলে আমাদের শর্ত পূরণ হবে না। আর যদি আমরা শূন্যটি আগে না বসাই পরে বসাই তাহলে আবার মানের পরিবর্তন হয়, বা শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা বসালে মানের পরিবর্তন হয়, তাই আমাদের শূন্যই বসাতে হবে এবং সংখ্যার আগেই বসাতে হবে। এবং এই একটি করে অঙ্ক, অর্থাৎ এখান থেকে আমাদের লিখে দিতে হবে একদম সহজ, এখানে একটি অঙ্কের বেশি বসতে পারবে না, এটা আমরা ধরে নিয়েছি কোনো একটি সংখ্যা।
দেখো, যদি এখন এই পুরো সংখ্যাটি আমরা লিখি, দেখো এই যে সংখ্যাটি লিখেছি, 4,387,000,000,47,432। এই সংখ্যাটি যে আমরা লিখলাম, এখন এই সংখ্যাটি অর্থাৎ এই আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা সংখ্যাটিরও কমা ব্যবহারের জন্য একটি আলাদা নিয়ম রয়েছে। তো এই আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহারের নিয়ম হলো 3 ঘর পরে একটি কমা। এরপরে আমরা দেশীয় পদ্ধতিতে 2 ঘর পর দিয়েছি, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের 3 ঘর পর কমার পরে আবারও সেই 3 ঘর পর একটি কমা হবে, এবং এরপরে আবারও 3 ঘর পর একটি কমা, 3 ঘর পর একটি কমা। এই প্রথম কমাটি হলো এককের, প্রথম কমাটি হলো হাজারের কমা, এর পরবর্তী কমাটি হলো মিলিয়নের, এর পরবর্তী কমাটি হলো বিলিয়নের, এবং এখানে এসে এই কমাটি হলো আমাদের এই যে বিলিয়নের যে সংখ্যাটি রয়েছে, এটি পাঠ করার ক্ষেত্রে আমাদের আবারও সেই প্রথম হাজার, এখানে আমাদের সে হাজারের কমা কাউন্ট হবে, অর্থাৎ যেহেতু এটি এখানে বিলিয়ন আবার নতুন করে শুরু হবে, হাজার হলে 4,387,000,000,47,432। একদম সহজ, এটি আমাদের হাজারের কমা, এটি মিলিয়নের, এবং এটি বিলিয়নের কমা, এবং বিলিয়নের পরে আমাদের আবার নতুন করে শুরু হয়ে যাবে, অর্থাৎ এটি আমাদের আবার হাজার। যদি এটি আমাদের আবার হাজার হয়, তাহলে 4,387,000,000,47,432। একদম সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো এই আমাদের এই আন্তর্জাতিক পদ্ধতি এবং এর পূর্বে আমরা শিখেছি দেশীয় পদ্ধতি। এই দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি, এই দুইটি পদ্ধতির মধ্যে কিছু কমন, মানে দুইটির মধ্যে কিছু মিল রয়েছে, বা দুইটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি কি? দেখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমাদের বইয়ের মাঝামাঝি জায়গায়, মানে একটি বইয়ের একটি পৃষ্ঠার মাঝামাঝিতে বক্স করে দেওয়া আছে। দেশীয় ও আন্তর্জাতিক এর মধ্যে সম্পর্ক, দেখো কি সম্পর্ক রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক এর মধ্যে যে সম্পর্কটি রয়েছে, এইটি থেকে তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনীতে আসে, এবং সৃজনশীলের ক এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতেও এই ধরনের প্রশ্ন আসে। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি। দেখো, এই সম্পর্কটি হলো, দেখো আমরা মিলিয়ন এবং বিলিয়ন পড়েছি কোথায়? আন্তর্জাতিক পদ্ধতিতে। আর লক্ষ ও কোটি পড়েছি কোথায়? দেশীয় পদ্ধতিতে। যেহেতু সমান চিহ্ন রয়েছে, অর্থাৎ এটি এবং এটি সমান, তার মানে কি এটির মধ্যে সম্পর্কটা কি? 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। কোটি লক্ষ দেশীয় পদ্ধতি, এবং মিলিয়ন বিলিয়ন আন্তর্জাতিক পদ্ধতি, অর্থাৎ দুইটির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটি দেখা গেল। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। তো এর থেকে তোমাদের, এটি তো তোমাদের পুরো মুখস্থ রাখতেই হবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন একদম সরাসরি চলে আসতে পারে যে 1 মিলিয়ন সমান কত লক্ষ, 1 বিলিয়ন সমান কত কোটি। অথবা তোমাদের ম্যাথ আসতে পারে যে 7 মিলিয়নে কত লক্ষ। আচ্ছা, আমাদের কি হবে অ্যান্সার? 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 7 মিলিয়ন সমান কত হবে? 7 × 10 সমান কি হবে? 70 লক্ষ। আবার যদি আসতে পারে যে উল্টো আসতে পারে, অর্থাৎ 10 লক্ষ সমান 1 মিলিয়ন, তো তোমাদের পরীক্ষা আসতে পারে যে 50 লক্ষে কত মিলিয়ন। তাহলে 10 লক্ষ সমান 1 মিলিয়ন, 50 লক্ষ সমান কত মিলিয়ন হবে? 50 ভাগ 10, 5 মিলিয়ন। একদম সহজ, তোমাদের প্রাইমারি লেভেলের অঙ্ক, কিন্তু তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনুশীলনী 1.1 এর গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটি একটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, তাহলে 5 বিলিয়ন সমান কত কোটি? 500 কোটি।
আবার আসতে পারে 900 কোটি সমান কত বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, তো 900 কোটিতে হবে 9 বিলিয়ন। তো তোমাদের এভাবে এটি ম্যাথ করে তোমাদের দেখাতে হবে। আর যদি বহু নির্বাচনীতে আসে তাহলে তোমাদের আর ম্যাথ করার প্রয়োজন নেই, তোমরা মানে খাতায় লেখার দরকার নেই, তোমরা ক্যালকুলেটর বা মুখে হিসাব করে তোমরা লাগাতে পারবে। তো দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির সম্পর্কটা একদম সহজ ছিল, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমাদের অনুশীলনী 1.1 এর বেসিক বিষয় শুধু এতটুকুই ছিল। তোমরা যদি আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে তোমাদের অনুশীলনী 1.1 এ কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা অনুশীলনী 1.1 খুব ভালোভাবে করতে পারবে, বুঝতে পারবে। তো আমরা আগামী ক্লাসে তোমাদের অনুশীলনী 1.1 সমাধান করব এবং পরবর্তী অনুশীলনীতে যাব, পরবর্তী অধ্যায়ে যাব। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশেই থাকো, এবং কোনো সমস্যা বা কোনো ম্যাথ যদি তোমরা না পারো তাহলে আমাদের কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম।